বিসমিল্লাহির রহমানির রাহিম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারী, রাষ্ট্রযন্ত্রের শীর্ষ থেকে একেবারে নিচের স্তর পর্যন্ত কে কত টাকা বেতন পান। রাষ্ট্রের বেতন কাঠামোয় কেউ রয়েছেন সর্বোচ্চ পর্যায়ে, কেউ মাঝামাঝি, আবার কেউ রয়েছেন একেবারে নিচের ধাপে। আজকের প্রতিবেদনে জানব বাংলাদেশের প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি বেতন কাঠামোর সেই পুরো চিত্র। সেই সঙ্গে জানব এই বেতন কাঠামো কিভাবে তৈরি হয়, কত বছর পর পর তা পরিবর্তন হয়, আর নতুন পে কমিশনের সুপারিশে কি কি পরিবর্তন আসতে পারে। রাষ্ট্র পরিচালনার বিশাল কাঠামো হাজারো কর্মকর্তা কর্মচারীর সম্মিলিত পরিশ্রমে সচল থাকে। কেউ নীতি নির্ধারণ করেন, কেউ মাঠ পর্যায়ে সেই নীতি বাস্তবায়ন করেন, আবার কেউ অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশাসনের চাকা সচল রাখেন। এই বিশাল প্রশাসনিক কাঠামোকে একটি নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে পরিচালনার জন্য বাংলাদেশে রয়েছে ২০ গ্রেডের জাতীয় বেতন কাঠামো। প্রথম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই বেতন সিঁড়িতে একজন সরকারি কর্মচারী পদমর্যাদা, দায়িত্ব এবং মূল বেতন নির্ধারিত হয়। তবে সাংবিধানিক ও রাজনৈতিক পদগুলোর বেতন জাতীয় পে স্কেলের গ্রেড কাঠামোর সঙ্গে সরাসরি এক নয়। এসব পদের বেতন পৃথক আইন ও বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। জাতীয় বেতন কাঠামোর পটভূমি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একাধিকবার জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে এবং বেতন কাঠামো সংশোধন করা হয়েছে। সাধারণত মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রশাসনিক প্রয়োজনের নিরিখে একটি নির্দিষ্ট সময় পরপর নতুন পে কমিশন গঠন করে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়। সর্বশেষ জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বেশ কয়েক বছর পার হয়ে যাওয়ায় এখন নবম পে কমিশনের সুপারিশের দিকে সবার নজর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। প্রদত্ত তথ্য অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক মূল বেতন ১,২০,০০০ টাকা। এর পাশাপাশি রাষ্ট্রপতি, ষষ্ঠপতি সরকারি বাসভবন, পরিবহন সহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১,১৫,০০০ টাকা। স্পিকারের মাসিক মূল বেতন ১,১২,০০০ টাকা এবং প্রধান বিচারপতির মাসিক মূল বেতন ১,১০,০০০ টাকা বলে প্রদত্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। এদিকে পূর্ণমন্ত্রীর মাসিক বেতন ১,০৫,০০০ টাকা এবং প্রতিমন্ত্রীর বেতন ৯২,০০০ টাকা। এই সাংবিধানিক ও রাজনৈতিক পদগুলোর বেতনের পাশাপাশি তারা সরকারি বাসভবন, গাড়ি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রোটোকলগত সুযোগ সুবিধাও পেয়ে থাকেন, যা তাদের মূল বেতনের বাইরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আসা যাক প্রশাসনের আমলাতান্ত্রিক কাঠামোর দিকে। সরকারি প্রশাসনের সর্বোচ্চ গ্রেড হল ১ নম্বর গ্রেড। সচিব পর্যায়ের কর্মকর্তারা সাধারণত এই পর্যায়ের কর্মকর্তা। বর্তমান বেতন কাঠামোয় গ্রেড ১-এর মূল বেতন ৭৮,০০০ টাকা, আর প্রস্তাবিত নতুন পে স্কেলে এই বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশের কথা বলা হয়েছে। এর পরের ধাপে রয়েছে গ্রেড ২। এই পর্যায়ে অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা অবস্থান করেন। প্রদত্ত তথ্য অনুযায়ী তাদের মূল বেতন ৬৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৬,৪৯০ টাকা পর্যন্ত হতে পারে। গ্রেড ৩-এ রয়েছেন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা। এরপর গ্রেড ৪-এ উপসচিব এবং গ্রেড ৫ ও ৬-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কারিগরি পর্যায়ের কর্মকর্তারা অবস্থান করেন। এই গ্রেডগুলোতে কর্মকর্তাদের মূল বেতন, অভিজ্ঞতা ও বেতন ধাপ অনুযায়ী বিভিন্ন পর্যায়ে নির্ধারিত হয়। উল্লেখযোগ্য বিষয় হল একই গ্রেডের মধ্যেও একজন কর্মকর্তার চাকরির বয়স ও পদোন্নতির ধারাবাহিকতার উপর ভিত্তি করে বেতন ধাপ পরিবর্তিত হতে থাকে, যাকে বলা হয় ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি। গ্রেড ৭ ও গ্রেড ৮-এও বিভিন্ন মধ্যম স্তরের কর্মকর্তা, বিশেষজ্ঞ, কারিগরি পদের কর্মকর্তারা কাজ করেন, যেমন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কিছু পদ, বিভিন্ন দপ্তরের কারিগরি কর্মকর্তা ইত্যাদি। এবার আসা যাক বিসিএস ক্যাডার কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে। অনেক তরুণের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার। একজন বিসিএস কর্মকর্তা সাধারণত গ্রেড ৯ থেকে কর্মজীবন শুরু করেন।
সহকারী সচিব, সহকারী কমিশনার, সহকারী পুলিশ সুপার কিংবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রভাষক সহ বেশ কিছু পদ গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত। বর্তমান জাতীয় বেতন কাঠামোয় গ্রেড ৯ এর মূল বেতন ২২,০০০ টাকা, আর নতুন পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই বেতন ৪৫,১০০ টাকা করার প্রস্তাবের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত নতুন কাঠামো কার্যকর হলে এই গ্রেডের কর্মকর্তাদের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এই গ্রেডটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর লাখ লাখ তরুণ তরুণী বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পর্যায়ে প্রবেশের চেষ্টা করেন এবং এখান থেকেই তাদের প্রশাসনিক ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। এরপর রয়েছে গ্রেড ১০ থেকে গ্রেড ১৫। এই পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, অডিটর, প্রকৌশলী, পরিদর্শক সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের দায়িত্ব ও পদ অনুযায়ী বেতন কাঠামোর বিভিন্ন ধাপ নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ গ্রেড ১০-এ থাকেন নার্স, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন কারিগরি পদের কর্মচারীরা। গ্রেড ১১ থেকে ১৩ এর মধ্যে থাকেন প্রধান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার সহ বিভিন্ন মধ্যম পর্যায়ের কর্মচারী। আর গ্রেড ১৪ ও ১৫-এ থাকেন জুনিয়র পর্যায়ের বিভিন্ন সহকারী ও কারিগরি কর্মচারী। আর বেতন কাঠামোর নিচের দিকে রয়েছে গ্রেড ১৬ থেকে গ্রেড ২০। এই পর্যায়ে রয়েছেন অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, নিরাপত্তা কর্মী, সহায়ক কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মী। রাষ্ট্রের প্রতিদিনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস চালু রাখা, নথিপত্র সংরক্ষণ, পরিবহন ব্যবস্থাপনা কিংবা নিরাপত্তা নিশ্চিত করার মতো কাজগুলো তারাই প্রতিদিন সম্পন্ন করেন, যা ছাড়া কোনো প্রশাসনিক কার্যক্রমই সম্পূর্ণ হয় না। ২০তম গ্রেড হল জাতীয় পে স্কেলের সর্বনিম্ন গ্রেড। প্রদত্ত তথ্য অনুযায়ী বর্তমানে গ্রেড ২০-এর মূল বেতন ৮,২৫০ টাকা। অন্যদিকে নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই মূল বেতন ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নতুন পে স্কেল কার্যকর হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। মূল বেতনের বাইরের অন্যান্য সুযোগ সুবিধা এখানে মনে রাখতে হবে। মূল বেতন আর একজন সরকারি কর্মচারীর হাতে পাওয়া মোট বেতন এক বিষয় নয়। মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা কিংবা টিফিন ভাতার মতো বিভিন্ন প্রযোজ্য ভাতা যুক্ত হতে পারে। আবার আয়কর, জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কর্তন সহ বিভিন্ন কর্তনও থাকতে পারে। ফলে মূল বেতন দেখেই একজন কর্মচারীর হাতে পাওয়া মোট টাকা নির্ধারণ করা যায় না। এছাড়া চাকরি শেষে পেনশন সুবিধা, আনুতোষিক এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ একজন সরকারি কর্মচারীর সামগ্রিক আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এসব সুবিধা তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে নতুন পে কমিশনের সুপারিশ মানেই সেটি চূড়ান্ত বেতন কাঠামো নয়। সরকার চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই বাস্তব বেতন কাঠামো নির্ধারিত হবে। সাধারণত এ ধরনের সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে